বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের সবার প্রিয় AKMS অনলাইন ক্লাস 9 নিয়ে। তোমরা সবাই নিশ্চয়ই বোর্ডে আমাদের আজকের পাঠ্য বিষয় দেখতে পেরেছো। আজকের ক্লাসটা শুরু হওয়ার আগে আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা সবাই বই আর খাতাটা একটু সাথে নিয়ে বসো, কারণ কি আজকে আমাদের যে টপিকসগুলো আমরা পড়াচ্ছি সেই টপিকসটা পড়ার জন্য আমাদের বইয়ে কিছু সাহায্য লাগবে। এছাড়া আমাদের বইয়ে কিছু প্রশ্ন আর ছক আছে যেগুলি আমি আমার পড়ার মাঝখানে তোমাদেরকে দাগিয়ে দেব। তোমরা দয়া করে সেটা দাগিয়ে নেবে আর সেই প্রশ্নগুলি সুন্দর করে আমরা সমাধান করার চেষ্টা করব। আজকে টপিকসটা শুরু হওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিতে চাই। সেটা হলো তোমরা সবাই জানো যে আজকে জুন মাসের 28 তারিখ হয়ে গিয়েছে। আমাদের স্কুল বন্ধ হয়েছে মার্চের 17 তারিখ থেকে। প্রায় 3 মাস হতে চললো আমাদের স্কুল বন্ধ। তোমাদের প্রাইভেট কোচিং প্রোগ্রামও কিন্তু আজকে বন্ধ। আশা করি তোমরা এই 3 মাস সবাই বাসায় বসে 3 মাস বসে বসে বাসায় সময়টা নষ্ট করনি। তোমরা মাথায় একটা জিনিস রেখো, তোমাদের আমরা হাফ ইয়ারলি পরীক্ষা বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু হাফ ইয়ারলি সিলেবাস কিন্তু তোমাদের বাদ হয়নি। এটা মাথায় আছে তো? তোমাদের যখন ইয়ারলি পরীক্ষা হবে তখন কিন্তু আমরা এই হাফ ইয়ারলি সিলেবাস আর ইয়ারলি সিলেবাস দুইটা এক করে আমাদের পরীক্ষা হবে। তাছাড়া তোমরা যেহেতু ক্লাস 9-এ আছো, তোমাদের এখন মেইন ফোকাস থাকতে হবে দ্রুত সিলেবাসটা শেষ করা, যেন 10-এ আমরা বেশি করে রিভিশন করতে পারি। তাই তোমাদের হাতে একদমই সময় নেই। যে যারা তোমরা আজকে আমার ক্লাসে অ্যাটেন্ড করছো, দয়া করে তোমরা সবাই বাসায় বসে বসে যেই পড়াগুলি আমাদের পড়ানো হয়ে গিয়েছে, যে সিলেবাসগুলি শেষ হয়েছে সেই সিলেবাসগুলি বাসায় রিভিশন দিতে থাকো। আর সেই সাথে সাথে আমরা যে নতুন সিলেবাসের টপিক্সের পড়া তোমাদের দিচ্ছি, হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি, সেগুলি বাসায় ভালো মতো কমপ্লিট করে ফেলো, যেন পরীক্ষার মধ্যে তোমাদের খুব বেশি প্রেশার না পড়ে। ঠিক আছে? এখন আসি আজকের ক্লাসের বিষয়ে। আজকে আমাদের অধ্যায় 5 রাসায়নিক বন্ধন। আমরা আজকে অধ্যায় 5 শুরু করছি। আমরা জানি পৃথিবীতে থাকা সকল পদার্থই অণু পরমাণু দ্বারা গঠিত। আজ পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলের 118টি ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে। এই সকল পরমাণুসমূহের মধ্যে 2 বা ততোধিক পরমাণু একত্রে মিলিত হয়ে সকল পদার্থের অণুসমূহ গঠিত হয়েছে। আমাদের পৃথিবীতে যতগুলি পদার্থ আছে, এই পদার্থের মধ্যে অণুর পরমাণুসমূহ যে শক্তির মাধ্যমে পরস্পরের সাথে বন্ধন তৈরি করে থাকে, সাধারণত সেই বন্ধনকে আমরা বলে থাকি রাসায়নিক বন্ধন। আমি আবার বলছি, পদার্থের মধ্যে অণুর পরমাণুসমূহ পরস্পরের সাথে যে শক্তির মাধ্যমে বন্ধন গঠন করে থাকে, সেই বন্ধনকেই আমরা বলে থাকি রাসায়নিক বন্ধন। আরেকটা জিনিস মনে রাখবে, পদার্থের অণুতে পরমাণুসমূহ কিন্তু সুশৃঙ্খলভাবে অবস্থান করে, ওরা বিশৃঙ্খলভাবে কিন্তু অবস্থান করে না। এরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে, একটা শৃঙ্খল মেনে এরা পরস্পরের সাথে বন্ধন গঠন করে। এই বন্ধন বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, যেমন আমাদের আছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। আমরা আমাদের এই অধ্যায়তে এই সকল বন্ধন দ্বারা গঠিত যৌগের অণুসমূহের বন্ধন গঠন প্রক্রিয়া এবং এদের ধর্ম ও বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আলোচনা শুরু করার আগে আমাদের কিছু প্রাথমিক জিনিসের ব্যাপারে জেনে নিয়ে আসো। বন্ধন গঠনের প্রথম শর্ত হচ্ছে, প্রত্যেকটা পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, পরমাণুসমূহ যখন একে অপরের সাথে বন্ধন গঠন করতে যাবে, তখন তারা তাদের সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন দ্বারাই কিন্তু পরস্পরের সাথে বন্ধন গঠন করে থাকে। আর পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত এই ইলেকট্রনসমূহকেই আমরা বলে থাকি যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত ইলেকট্রনসমূহকে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন বলা হয়। আমি আবার বলছি, কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত ইলেকট্রনসমূহকে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন বলা হয়। উদাহরণ হিসাবে আমি এখানে বলতে পারি অক্সিজেনের কথা। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে দেখো,
অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস একটু খেয়াল করে দেখো। অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথ কোনটা? এই দ্বিতীয় শক্তি স্তর। আর এই দ্বিতীয় শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন আছে কয়টা? 6টা। তাহলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে কত? অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। আবার দেখো নাইট্রোজেন। নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে একটু দেখি। যেহেতু নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তাই নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হবে কত? 5। তাহলে যোজ্যতা ইলেকট্রন আমরা সবাই বুঝতে পেরেছি। সবসময় মনে রাখতে হবে যোজ্যতা ইলেকট্রন হবে ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ শক্তি স্তর বা কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, এই গেল আমাদের প্রথম টপিকস। এখন আমরা আসি আমাদের দ্বিতীয় টপিকসে, যোজনী বা যোজ্যতা। আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে যখন পরমাণুসমূহ পরস্পরের সাথে বন্ধন গঠন করে তখন তারা তাদের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনসমূহ হয়তো গ্রহণ করবে, নতুবা বর্জন করবে, আর নতুবা ভাগাভাগি করার মাধ্যমে এরা বন্ধন গঠন করবে। আর অণুতে বিদ্যমান পরমাণুসমূহ এই যে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে পরমাণুসমূহ একে অপরের সাথে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ারের মাধ্যমে যুক্ত হওয়ার যে প্রবণতা দেখায়, অথবা যে শক্তির মাধ্যমে দুটি পরমাণুর ইলেকট্রনসমূহ যে পরস্পরের সাথে বন্ধন গঠন করছে, সেই শক্তিটাকে আমরা বলে থাকি ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা। আমি আবার বলছি, বিভিন্ন মৌলের পরমাণুসমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে অণু গঠনকালে তারা যে শক্তিটা ব্যবহার করে তাকেই আমরা বলে থাকি যোজনী বা যোজ্যতা। দেখো, যোজ্যতা ইলেকট্রনে আমরা যে জিনিসটা পড়েছি যে সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত ইলেকট্রন সংখ্যাকে আমরা বলে থাকি যোজ্যতা ইলেকট্রন। আর যোজনীর ক্ষেত্রে আমরা যেটা বলছি যে বন্ধন গঠনকালে তারা যে শক্তিটা ব্যবহার করে। যেহেতু এখানে ইলেকট্রনসমূহ পরস্পরের সাথে বন্ধন গঠন করছে, তো এখানে শক্তি বলতে আমরা কয়টা ইলেকট্রন তার শক্তি ব্যবহার করছে অথবা বন্ধন গঠনের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন ব্যবহৃত হচ্ছে, সেই সংখ্যাটাকে আমরা বলে থাকি ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা। অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনের সব ইলেকট্রন কিন্তু এখানে আমার বন্ধন গঠনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না। যে কয়টা ইলেকট্রন বন্ধন গঠনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, আমি সেই ইলেকট্রন সংখ্যাকে বলবো যোজনী বা যোজ্যতা। যেমন যেহেতু হাইড্রোজেনের কক্ষপথে একটাই ইলেকট্রন আছে, তাই আমরা ধরে থাকি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কি? 1। আর হাইড্রোজেনের যোজনী তখন কি হবে? একই হবে। তো কোনো মৌলের পরমাণুসমূহ অণু গঠনকালে তার নির্দিষ্ট যে কটা পরমাণু বা যারা বন্ধন গঠনকালে যে কটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে চাবে, সেই হাইড্রোজেন পরমাণু সংখ্যাই হবে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। আমি আবার বলছি, কোনো মৌলের একটি পরমাণু যতগুলি ওই পরমাণু বা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার প্রবণতা দেখাবে বা যুক্ত হয়ে বন্ধন গঠন করতে যাবে, সেই সংখ্যাটাকে আমরা বলবো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে পানির অণু গঠন করে। তো এক্ষেত্রে অক্সিজেন পরমাণুর যোজনী বা যোজ্যতা আমরা তখন কি ধরবো? 2। দেখো সবাই, যখন একটি অক্সিজেন পরমাণু যেহেতু সে দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, তাই আমরা এখানে বলতে পারি অক্সিজেনের যোজনী বা যোজ্যতা হলো 2। এখানে যেহেতু বলা হয়েছে যে কয়টি হাইড্রোজেনের সাথে সে যুক্ত হবে, সেই হাইড্রোজেন সংখ্যাই হবে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। আবার দেখো, একটা অক্সিজেন পরমাণু যখন সে অণু গঠন করতে চায়, তখন কিন্তু সে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কি করে? অণু গঠন করে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এখানে অক্সিজেনের যোজনী বা যোজ্যতা কত হবে? অক্সিজেনের যোজনী বা যোজ্যতা হবে 2। আবার সোডিয়াম ক্লোরাইড অণু গঠনকালে দেখো, একটি সোডিয়াম একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে সে কি করলো? সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করলো। যেহেতু এখানে সোডিয়াম একটি ক্লোরিনের সাথে যুক্ত হলো, তাই এখানে আমরা বলতে পারি সোডিয়ামের যোজনী 1, আবার ক্লোরিনের যোজনীও কি 1।
তো এই গেল আমাদের যোজনী বা যোজ্যতা বের করার নিয়মসমূহ। সাধারণত অনেক সময় বেশিরভাগ সময় আমরা যৌগের সংকেত দেখেই বলে দিতে পারি যে এর যোজনী বা যোজ্যতা কত হতে পারে। তারপরও কিছু কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয়, যেমন কিছু কিছু মৌল আছে যারা একের অধিক যোজনী প্রদর্শন করে থাকে। যে সকল মৌলসমূহ একের অধিক যোজনী প্রদর্শন করে থাকে আমরা সেই মৌলের যোজনীগুলোকে বলে থাকি পরিবর্তনশীল যোজনী। যেমন ধরো ফসফরাসের দুটি যোজনী আছে, একটি হচ্ছে হলো 3 আরেকটি হচ্ছে হলো 5। কেন ফসফরাসের যোজনী 3 এবং 5 দুটিই হয়? দেখো ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করে দেখো। ফসফরাসের 15 পারমাণবিক সংখ্যা 15, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা তুমি যদি একটু খেয়াল করো, ঠিক আছে? দেখো ফসফরাস স্বাভাবিক অবস্থায় সে এই ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে থাকে, কিন্তু আমি যখন ফসফরাসকে উত্তেজিত করব তখন তার ইলেকট্রন বিন্যাসে একটু পরিবর্তন আসে। দেখো উত্তেজিত অবস্থায় ফসফরাস তার 3s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 3d অরবিটালে ট্রান্সফার করে দেয়। উত্তেজিত অবস্থা বলতে যদি আমি ফসফরাসের কোনো একটি পরমাণুকে অধিক তাপমাত্রা প্রয়োগ করি বা অধিক চাপ প্রয়োগ করি তখন ফসফরাসের ওই অবস্থাকে আমরা বলে থাকি উত্তেজিত অবস্থা। আর এই উত্তেজিত অবস্থায় যে কোনো পরমাণুরই ইলেকট্রন বিন্যাসে পরিবর্তন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে অবস্থানান্তর মৌলসমূহের অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল বিদ্যমান থাকে, ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকে, সে সকল ইলেকট্রনসমূহই এই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে থাকে। দেখো স্বাভাবিক অবস্থায় যেহেতু ফসফরাসের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে, যার কারণে তারা স্বাভাবিক অবস্থায় 3 যোজনী প্রদর্শন করতে পারে। কিন্তু উত্তেজিত অবস্থায় সর্ববহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন তোমার জোড়হীন অবস্থায় থাকে। তাই উত্তেজিত অবস্থায় ফসফরাস যোজনী 5 প্রদর্শন করে। এ কারণে আমরা প্রায় দেখি যে কখনো ফসফরাস টেট্রাক্লোরাইড বা কখনো ফসফরাস পেন্টাক্লোরাইডও গঠন করছে। তো এই মৌলসমূহের যোজনীগুলোকে আমরা বলে থাকি পরিবর্তনশীল যোজনী। তো আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে হলো যে পরিবর্তনশীল যোজনী শুধুমাত্র ওই সকল মৌলেই প্রদর্শন করতে পারবে যাদের সর্ববহিস্থ কক্ষপথে ডি অরবিটাল বিদ্যমান আছে, ঠিক আছে? তো এরকম আরও কিছু মৌল আছে যারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে। যেমন তোমার নাইট্রোজেন আছে, নাইট্রোজেনও 2টা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে। সেটা হচ্ছে হলো তোমার নাইট্রোজেন প্রদর্শন করতে পারে 3 আর 5। লেড সেও 2টা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে 2 আর 4। কার্বনেরও 2টা যোজনী আছে 2 এবং 4, ঠিক আছে? এখানে আরেকটা বিষয় আছে, পরিবর্তনশীল যোজনীর সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে হলো তোমার সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কাকে বলে? দেখো ফসফরাসের সর্বোচ্চ যোজনী কত আছে? 5। ফসফরাস টেট্রাক্লোরাইড যখন সে গঠন করে তখন সে কয়টা যোজনী ব্যবহার করলো বা তার সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন ব্যবহার করলো? সে 3টা ইলেকট্রন ব্যবহার করলো। যেহেতু ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5 কিন্তু সে ব্যবহার করলো কয়টা? 3টা ইলেকট্রন। তাহলে তার কয়টা ইলেকট্রন অব্যবহৃত অবস্থায় রয়ে গেল? 2টা ইলেকট্রন অব্যবহৃত অবস্থায় রয়ে গেল। সেই 2টা ইলেকট্রনকে আমরা বলে থাকি সুপ্ত যোজনী। অর্থাৎ কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং ব্যবহৃত যোজনীর পার্থক্যকেই বলা হয় ওই মৌলের সুপ্ত যোজনী। আমি আবার বলছি, কোনো মৌলের সর্বোচ্চ যোজনী ও ব্যবহৃত যোজনীর পার্থক্যকেই বলা হয় ওই মৌলের সুপ্ত যোজনী। অর্থাৎ যে যোজনীটা তারা ব্যবহার করেনি, যে ইলেকট্রনটা তাদের অব্যবহৃত অবস্থায় রয়ে গিয়েছে, তাকে বলা হয় ওই মৌলের সুপ্ত যোজনী, ঠিক আছে? তো এখানে আপনাদের বইয়ের মধ্যে আপনারা একটু কাইন্ডলি বইটার মধ্যে দেখেন আপনাদের পেজ 85তে উপরের দিকে একটা একক কাজ আছে, শিক্ষার্থীদের কাজ। এখানে
ফ্লোরিন, ক্লোরিন এবং ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বের করে দেখাও। আর তারপরের পৃষ্ঠাতেই আপনার 86 পৃষ্ঠায় দুইটা টেবিল দেওয়া আছে, একটা হলো টেবিল 5.2 আর একটা হচ্ছে টেবিল 5.3। এই টেবিলে যে যোজনীগুলি আছে সেই যোজনীগুলি আপনারা একটু ভালো মতন পড়ে নেবেন। এই যোজনীগুলি আমাদের অঙ্ক গঠন, আমরা যখন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যৌগ গঠন করতে যাব, যৌগ গঠনের ক্ষেত্রে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিংবা তোমার আমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যেও এই প্রশ্নগুলি অনেক সময় চলে আসে যে ফসফরাসের যোজনী কত, অক্সিজেনের যোজনী কত, ক্লোরিনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী কত, কিংবা এদের যোজ্যতা ইলেকট্রন সমূহ কিন্তু এমসিকিউ প্রশ্নে অনেক সময় চলে আসে। তাই আপনারা এই বইয়ের টেবিলে যে উদাহরণগুলি আছে সেই উদাহরণগুলি একটু ভালো মতো পড়বেন। আমি আগেও আপনাদের সাথে ক্লাসে শেয়ার করেছিলাম বইটা ভালো মতন ফলো করতে, বইতে যে উদাহরণগুলি দেওয়া আছে সেই উদাহরণগুলি বেশি বেশি করে পড়তে। আমাদের পর্যায় সারণী টেবিলে 118টা মৌল আছে। 118টা মৌলের পারমাণবিক সংখ্যা বা এদের যোজনী মুখস্থ করে রাখা অনেক কঠিন। তাই আমি বাচ্চাদের সহজ করে দেওয়ার জন্য আপনাদেরকে বারবার বলেছি যে বইতে যে উদাহরণগুলি দেওয়া আছে সেই উদাহরণগুলি যেন আপনারা একটু বেশি করে পড়েন। ঠিক আছে? তো এই গেল আমার দ্বিতীয় টপিক, যোজনী বা যোজ্যতা। আশা করি তোমরা যোজনী বা যোজ্যতাটা ভালো মতন বুঝতে পেরেছ। যোজ্যতা ইলেকট্রন আর যোজনীর মধ্যে পার্থক্য কি? এই একটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষার মধ্যে দিয়ে দেয় যে যোজনী আর যোজ্যতা ইলেকট্রনের মধ্যে পার্থক্য কি। সবসময় মনে রাখবে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে মৌলের সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত মোট ইলেকট্রন সংখ্যা। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে মৌলের সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত মোট ইলেকট্রন সংখ্যা। যেমন এই ফসফরাসের সর্ববহিস্থ কক্ষপথ কিন্তু আমাদের তৃতীয় শক্তি স্তর। এই তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত? 5। এই তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত? 5। অর্থাৎ ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে কি? 5। কিন্তু ফসফরাসের যোজনী বা যোজ্যতা কত? যোজনী বা যোজ্যতা হলো তোমার সর্ববহিস্থ কক্ষপথে যে সকল ইলেকট্রনগুলো জোড় অবস্থায় নেই, সাধারণত ওই ইলেকট্রনগুলি সবচেয়ে বেশি বন্ধন গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি আবার বলছি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনগুলো জোড় অবস্থায় নেই সেই ইলেকট্রনগুলি সাধারণত মৌল বন্ধন গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর সেই ইলেকট্রন সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। সেই ইলেকট্রন সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা যোজ্যতা। এখানে ফসফরাসের সর্ববহিস্থ কক্ষপথে জোড়হীন ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5। তাই এখানে ফসফরাসের ইলেকট্রন যোজনী বা যোজ্যতা কত হলো? 5 বা 3। যেমন নর্মাল স্বাভাবিক অবস্থায় সে 3 প্রদর্শন করে আর উত্তেজিত অবস্থায় সে 5 প্রদর্শন করে। এখান থেকেও আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে ফসফরাস কেন 2টা যোজনী প্রদর্শন করে? ফসফরাস কেন 2টা যোজনী প্রদর্শন করতে পারে? ঠিক আছে, তাহলে যোজনী আর যোজ্যতা বা যোজ্যতা ইলেকট্রন সমূহ আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরও যাদের ক্লিয়ার হয়নি, একটু সমস্যা আছে, তোমরা সবাই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারো। আমি আপনাদের নেক্সট ক্লাসে এটা আবার ক্লিয়ার করে দিব, নতুবা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এরপর আসি আমাদের পরবর্তী টপিকস। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে যৌগমূলক ও তাদের যোজনী। প্রথমে আমরা জানি এই যৌগমূলক জিনিসটা কি। দেখো, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়নসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে ধনাত্মক ও ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণুগুচ্ছ তৈরি করে, সেই পরমাণুগুচ্ছ সাধারণত একটি মৌলের ন্যায় আচরণ করে। এই পরমাণুগুচ্ছগুলোকে বলা হয় যৌগমূলক। আমি আবার বলছি, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়নসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে পরমাণুগুচ্ছ তৈরি করে, সেই পরমাণুগুচ্ছসমূহ বিক্রিয়াকালে একটি মৌলের ন্যায় আচরণ করে। সেই পরমাণুগুচ্ছগুলিকে বলা হয় যৌগমূলক। একটি উদাহরণ দিয়ে জিনিসটা একটু সহজ করে বুঝিয়ে দিই আপনাদের। দেখো, একটি নাইট্রোজেন সে 3টি হাইড্রোজেন পরমাণু আর একটি প্রোটন পরমাণুর সাথে যুক্ত হয়ে সে
অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো। কি আয়ন তৈরি করলো? অ্যামোনিয়াম আয়ন তৈরি করলো। দেখো এখানে একটা নাইট্রোজেন পরমাণু আছে, তিনটা হাইড্রোজেনের পরমাণু আছে, আর একটা হাইড্রোজেনের পজিটিভ আয়ন বা যাকে আমরা প্রোটন বলে থাকি প্রোটন আছে। তাহলে কতগুলি অণু আছে এখানে? তো কতগুলি পরমাণু আছে এখানে? তিনটা পরমাণু আছে। তো এই তিনটা পরমাণু গুচ্ছ দেখো পরস্পরের সাথে যুক্ত হয়ে সে আধান বিশিষ্ট একটা মৌল আয়ন তৈরি করেছে। আধান বিশিষ্ট কেন? কারণ কি যেহেতু এটা পজিটিভ আর নেগেটিভ আয়ন তৈরি করেছে, তাই একে আমরা বলে থাকি আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ। আর এই আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ যখন কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তারা একটি মৌলের ন্যায় অংশগ্রহণ করে। যখন তারা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন এই অ্যামোনিয়াম আয়ন একটি মৌলের ন্যায় আচরণ করবে। তাই এই পরমাণু গুচ্ছকে আমরা বলে থাকি যৌগমূলক। একটা উদাহরণ দিয়ে আপনাদের একটু বুঝাই দিই। যেমন সোডিয়াম, সে যখন এই অ্যামোনিয়াম আয়নের সাথে বিক্রিয়া করবে তখন কিন্তু একসাথে সোডিয়াম অ্যামোনিয়েট উৎপন্ন হবে। দেখো এখানে সোডিয়াম এই সম্পূর্ণ অ্যামোনিয়াম আয়নটার সাথে বিক্রিয়া করেছে, আর এই বিক্রিয়াকালে এই অ্যামোনিয়াম আয়নটা সোডিয়ামের সাথে বিক্রিয়াকালে সে একটা মৌলের ন্যায় আচরণ করেছে। ঠিক একইভাবে দেখো ম্যাগনেসিয়াম, সে এই ফসফেট আয়নের সাথে যখন সে বিক্রিয়া করে তখন এই ফসফেট আয়নটা একটা মৌলের ন্যায় আচরণ করে। সে একটা মৌলের ন্যায় আচরণ করে ম্যাগনেসিয়াম ফসফেট আয়ন গঠন করে। আর এই কারণে এই পরমাণু গুচ্ছগুলিকে আমরা বলে থাকি যৌগমূলক। ঠিক আছে? তো যৌগমূলক কাকে বলে একটু বুঝতে পেরেছো সবাই? আমি আবার আপনাদেরকে বলছি, কোনো মৌলের কতিপয় পরমাণু বা আয়নসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ তৈরি করে। সেই আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ একটি মৌলের ন্যায় আচরণ করে। সেই পরমাণু গুচ্ছকে আমরা বলে থাকি যৌগমূলক। ঠিক আছে? এখন আমরা দেখব এই যৌগমূলকের যোজনী সংখ্যা। যেহেতু এই যৌগমূলক এরা বন্ধন গঠনে অংশগ্রহণ করে থাকে, অবশ্যই বন্ধন গঠনে অংশগ্রহণ করতে হলে তাকে যোজনী বা যোজ্যতা থাকতে হবে। যোজনী বা যোজ্যতা না থাকলে সে কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারত না। যেহেতু যৌগমূলক সমূহ বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তাই এর যোজনী বা যোজ্যতা সমূহ দেখো বের করাটা খুবই সহজ। সেটা হচ্ছিল যে এদের যে আধানের যে সংখ্যাটা, এই আধান সংখ্যাটাই হলো এদের যোজনী বা যোজ্যতা সংখ্যা। আমি আবার বলছি, যৌগমূলকের আধানের যে সংখ্যাটা সেই সংখ্যাটাই হলো এদের যোজনী বা যোজ্যতা সংখ্যা। দেখো এখানে অ্যামোনিয়ামের আধান সংখ্যা কত? 1। অ্যামোনিয়ামের আধান সংখ্যা কত? 1। তাই অ্যামোনিয়ামের যোজনীয় হবে কত? 1। আর এর আধান কত হবে? আধান কিরূপ হবে? পজিটিভ। আর এই ফসফেট আয়নে এর যোজনী কত? 2। আর এর আধান কত? দেখো নেগেটিভ। এমন আরও কিছু যৌগমূলক আছে, যেমন দেখো হাইড্রোজেন কার্বনেট আছে, নাইট্রেট আছে, নাইট্রাস আছে, তারপর তোমার সালফেট আছে। এগুলি সবই কিসের উদাহরণ? এগুলি সবই যৌগমূলকের উদাহরণ। আর এদের যোজনীগুলি দেখো, হাইড্রোজেন কার্বনেটের যোজনী কত? 1। নাইট্রাসের যোজনী কত? নাইট্রেটের যোজনী কত? 1। নাইট্রাসের যোজনী কত? 1। আর সালফেটের যোজনী কত? 2। অর্থাৎ এদের আধান সংখ্যাই হবে কি? এদের যোজনী সংখ্যা। সবাই বুঝতে পেরেছ? এখন দেখো আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যোজনী বা যোজ্যতার সংখ্যা কিন্তু কখনো আধান বিশিষ্ট হয় না। যোজনী বা যোজ্যতার সংখ্যা দেখো কোনোদিন আধান বিশিষ্ট হচ্ছে না, সে কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা হচ্ছে। শুধুমাত্র এরা কোন আধান ব্যবহার করে, মানে কোন অবস্থায় আছে, চার্জটা এদের কোন অবস্থায় আছে সেটাই হলো কি এদের আধানের অবস্থা। চার্জটা কোন অবস্থায় আছে সেটাই হলো এদের আধানের অবস্থা। আর যে আধানের সাথে যে সংখ্যাটা আছে সেটা শুধুমাত্র হবে এদের যোজনী সংখ্যা। সবাই বুঝতে পেরেছি? তোমরা বইয়ের ভিতরে 87 পৃষ্ঠায় যে টেবিলটা আছে সেই টেবিলটা ভালো মতন দাগিয়ে রাখো।
এই টেবিলে যে কয়টা যৌগমূলকের উদাহরণ দেওয়া আছে সবগুলি যৌগমূলক খুব ভালোভাবে তোমরা পড়ে নিবে, এখান থেকেই তোমাদের প্রশ্নের উত্তর আসবে। ঠিক আছে, এই যৌগমূলকের এই বই টেবিলে যতগুলি উদাহরণ আছে এই উদাহরণ দিয়ে সবগুলি প্রশ্ন আসবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে টপিকস হলো যৌগের রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত বা যৌগের রাসায়নিক সংকেত বলতে আমরা কি বুঝি? দেখো, যৌগের একটি অণুতে যে সকল পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে আমরা ওই যৌগের অণুকে প্রকাশ করতে পারি না? যেমন মনে করো হাইড্রোজেন, দুইটি হাইড্রোজেন, দেখো দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করে কি তৈরি করলো? পানির একটি অণু তৈরি করলো। এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে আর একটা কি আছে? অক্সিজেন পরমাণু আছে, দুইটা মিলে তৈরি করলো কি? পানির একটি অণু। আর এই যে সংকেতটা, এই সংকেতটা কার সংকেত? পানির রাসায়নিক সংকেত। কার সংকেত? পানির রাসায়নিক সংকেত। অর্থাৎ যৌগ গঠনকালে কোনো মৌলের যে কয়টি পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগটা গঠন করে সেই মৌলের প্রতীক ও তাদের পরমাণু সংখ্যা দ্বারা যে সংকেত তৈরি করা হয় তাকেই আমরা বলে থাকি মৌলের রাসায়নিক সংকেত। আমি আবার বলছি, কোনো যৌগের অণুতে যে কয়টি পরমাণু থাকে সেই পরমাণুর প্রতীক বা সংকেত ও তাদের পরমাণু সংখ্যার মাধ্যমে যে সংকেত তৈরি করা হয় তাকেই বলা হয় যৌগের রাসায়নিক সংকেত। এই যৌগের রাসায়নিক সংকেত লেখার কিছু নিয়ম আছে, আসো আমরা এখন এই নিয়মগুলি জানি। দেখো, প্রথম নিয়ম হচ্ছে একটি মৌল সে যখন অণু গঠন করে তখন কতিপয় পরমাণুসমূহ যুক্ত হয়ে তার অণুটা গঠিত হয়। এই অণুর রাসায়নিক সংকেতটা আমরা দেখো কিভাবে লিখি। দেখো, অক্সিজেন যখন সে অণু গঠন করতেছে তখন কিন্তু দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে সে অণু গঠন করে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই রাসায়নিক সংকেতটা লিখব? প্রথমে অক্সিজেনের সংকেতটা লিখলাম ও এই অক্সিজেন সংকেতের ডান পাশে ছোট্ট করে এর পরমাণু সংখ্যাটা লিখে দিব, হয়ে গেল অক্সিজেনের রাসায়নিক সংকেত। ঠিক আছে, অর্থাৎ যখন কোনো মৌল অণু গঠন করতে যাবে তখন সেই ক্ষেত্রে সে যে কয়টা পরমাণু অণু গঠনের ক্ষেত্রে ব্যবহার করবে সেই সংখ্যাটা প্রতীকের নিচে ডান পাশে ছোট্ট করে রেখে দিলে হয়ে যাবে মৌলের রাসায়নিক সংকেত। ঠিক আছে, আমাদের পারমাণবিক পর্যায় সারণীতে এমন কিছু পরমাণু আছে যারা মৌল গঠন করে না, যেমন ধাতুসমূহ। যেহেতু তারা মৌল গঠন করছে না তখন সেই ক্ষেত্রে তারা যেহেতু তাদের পরমাণুর অবস্থায় থেকে যায় তখন সেই ক্ষেত্রে আমরা তাদের রাসায়নিক সংকেতটা কিভাবে প্রকাশ করি? শুধুমাত্র তাদের প্রতীক দ্বারা তাদের সংকেতগুলি আমরা প্রকাশ করব। যেমন আয়রন একটি ধাতু আর সে কোনো তোমার অণু গঠন করে না, সে এই ধাতু অবস্থায় বা পরমাণু অবস্থায় থেকে যায়। এটা হচ্ছিল আয়রনের রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত। আর এটা হচ্ছে অক্সিজেনের রাসায়নিক সংকেত। ঠিক আছে, এই গেল আমাদের রাসায়নিক সংকেত লেখার প্রথম নিয়ম। কোনো মৌল যখন তারা অনুগঠন করে, অনুগঠনকালে যখন তারা একের অধিক পরমাণু ব্যবহার করে তখন প্রতীকের নিচে সেই পরমাণুর সংখ্যাটা আমরা ছোট করে ডান পাশে ছোট করে লিখে দিব। আর যদি তারা পরমাণু গঠন না করে তাহলে শুধুমাত্র এদের প্রতীক দ্বারা এদের রাসায়নিক সংকেতটা আমরা প্রকাশ করব। এরপর আসি 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়ম হচ্ছে যখন যৌগ গঠন হয় তখন যৌগ গঠনকালে কতিপয় মৌলের পরমাণুসমূহ কিন্তু যৌগ গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরূপ যখন আমরা যৌগের রাসায়নিক সংকেত লিখতে যাব তখন যৌগে ব্যবহৃত প্রত্যেকটা মৌলের সংকেত এবং তাদের পরমাণু সংখ্যা আমার এখানে লিখতে হবে। এই ক্ষেত্রে আমরা কি কাজটা করব দেখো, মনে করি অ্যালুমিনিয়াম আর অক্সিজেন।
পজ হয়ে গেছে। মনে করি অ্যালুমিনিয়াম ও অক্সিজেন দুইটা মৌল, এই দুইটা মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। এক্ষেত্রে আমরা যে কাজটা করব, রাসায়নিক সংকেত গঠনকারে অ্যালুমিনিয়ামের যে কয়টা পরমাণু আর অক্সিজেনের যে কয়টা পরমাণু যৌগ গঠনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, সেই পরমাণু সংখ্যাটা আমরা একটার যোজনী আরেকটার সাথে লিখে দিব। যেমন আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী কত, 3, আর অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। ঠিক আছে, তো এই অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যখন পরস্পরের সাথে মিলে যৌগ গঠন করে তখন তারা কি যৌগ গঠন করে, অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগ গঠন করে, তাই না? এই অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগ গঠন করে না, কিন্তু দেখো আমি যখন এর রাসায়নিক সংকেতটা রেখেছি তখন অক্সিজেনের যোজনী লিখেছি অ্যালুমিনিয়ামের সাথে, আর অ্যালুমিনিয়ামের যোজনী লিখেছি কার সাথে, অক্সিজেনের সাথে। ঠিক আছে, অর্থাৎ যৌগের রাসায়নিক সংকেত আমরা যখন লিখতে যাব তখন যৌগে ব্যবহৃত প্রত্যেকটা পরমাণুর যে যোজনী সংখ্যা, একটি পরমাণু যোজনীর পাশে আরেকটি পরমাণু যোজনী আমরা, একটি পরমাণু সংকেতের পাশে আরেকটা পরমাণু যোজনী আমরা লিখে নিব। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেই, দেখো ক্যালসিয়াম ক্লোরিন, ক্লোরিনের যোজনী হচ্ছে হলো 1 আর ক্যালসিয়ামের যোজনী হচ্ছে হলো 2। এরা যখন যৌগ গঠন করবে তখন এরা কি যৌগ গঠন করবে, ক্যালসিয়াম ক্লোরাইড যৌগ গঠন করবে। এখানে যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2, তাই ক্যালসিয়ামের যোজনী সংখ্যা লিখেছি আমি ক্লোরিনের সাথে, আর ক্লোরিনের যোজনী যেহেতু 1, তাই ক্লোরিনের যোজনী সংখ্যা লিখেছি আমি ক্যালসিয়ামের সাথে। যেহেতু ক্লোরিনের যোজনী 1, তাই ক্যালসিয়ামের এখানে আমি এই একটা আর লিখলাম না, এই একটা না লিখলেও চলবে, কিছু না থাকলে আমরা ধরে নিই যে এখানে যোজনীর সংখ্যা হলো 1। তাহলে এই গেল আমাদের দ্বিতীয় নিয়ম। এখন আসি তৃতীয় নিয়মে। যদি দুটি মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ যায়, মনে করো কার্বনের যোজনী হচ্ছে 4 আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, এই 2 আর 4 এই সংখ্যাটা দেখো একটা সাধারণ সংখ্যা দ্বারা, মানে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ যায়, আর সেই সংখ্যাটা কত, 2, তাই না? 2 আর 2 দিয়ে 2 ভাগ গেলে কত, 1। এখন এই কার্বন আর অক্সিজেন পরস্পরের সাথে মিলে কি তৈরি করে, কার্বন ডাই অক্সাইড যৌগের অণু তৈরি করে। তো যেহেতু এই কার্বনের যোজনী 4 আর অক্সিজেনের যেহেতু 2, এটা একটা সাধারণ সংখ্যা দ্বারা যেহেতু ভাগ গিয়েছে, তো এই ক্ষেত্রে যখন আমি এদের সংকেতটা লিখতে যাব তখন এই ভাগফলটা আমি এদের সংকেতের সাথে লিখব। ঠিক আছে, এভাবে। যেহেতু কার্বনের যোজনী আমি ভাগ করার পরে ভাগফল পেয়েছি 2, আর অক্সিজেনের যোজনী যেহেতু আমি ভাগ করার পরে পেয়েছি 1, তাই আমি এখানে কার্বনের সাথে অক্সিজেনের যোজনী আর অক্সিজেনের সাথে কার্বনের যোজনী লিখে দিয়েছি। শুধুমাত্র এখানে ব্যতিক্রম এক জায়গায়, সেটা হচ্ছে হলো যদি কোনো সাধারণ সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে ওই ভাগফল সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো, সেই ভাগফলটা আমার এখানে যোজনীর জায়গায় বসিয়ে দিতে হবে। আর আগের নিয়ম অনুযায়ী একটা প্রতীকের পাশে আরেকটা প্রতীকের যোজনী লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়মসমূহ। এরপরে আমরা আসি আণবিক সংকেত আর গাঠনিক সংকেত। আণবিক সংকেত আর গাঠনিক সংকেত কাকে বলে? রাসায়নিক সংকেতে যে সংজ্ঞাটা আমি দিয়েছি সেটাই হবে আমার আণবিক সংকেতের সংজ্ঞা। আমি তোমাদের রাসায়নিক সংকেতের সংজ্ঞার সময় বলেছিলাম যে একটি মৌল বা যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক ও সংকেত এবং তাদের পরমাণু সংখ্যা দ্বারা যে সকল যৌগের অণু প্রকাশিত হয় সেই সংকেতকে আমরা যৌগের আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলি। এই যে দেখো রাসায়নিক সংকেত আর আণবিক সংকেত কিন্তু সংজ্ঞাটা একই হবে। ঠিক আছে, শুধুমাত্র এখানে ব্যতিক্রম হবে গাঠনিক সংকেতটা। গাঠনিক সংকেত কাকে বলে? তোমার একটি অণুতে মৌলের পরমাণুসমূহ পরস্পরের সাথে কিভাবে বন্ধনকৃত অবস্থায় আছে, এই বন্ধনকৃত অবস্থাটা আমরা যে প্রতীক বা বন্ধনীর মাধ্যমে প্রকাশ করি তাকে আমরা বলবো যৌগের গাঠনিক সংকেত। আমি আবার বলছি, একটি যৌগের অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে যে বন্ধন দ্বারা আবদ্ধ যে বন্ধন গঠন করে আছে
কিভাবে তারা বন্ধন গঠন করে আছে সেই বন্ধন গঠন প্রক্রিয়াটা আমরা যখন প্রতীক আর বন্ধনীর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তখন সেই সংকেতটাকে আমরা বলে থাকি গাঠনিক সংকেত। দেখো পানির অণুটার গাঠনিক সংকেতটা একটু দেখি। এখানে একটা অক্সিজেন অণু, দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তো এদের গাঠনিক সংকেতটা দেখো কেমন হয়। ঠিক আছে, দেখো একটি অক্সিজেন অণু দুইটা হাইড্রোজেনের সাথে একক বন্ধনের মাধ্যমে সে কি তৈরি করলো, একক বন্ধনের মাধ্যমে সে বন্ধন তৈরি করলো। এই পানির অণুর এই যে বন্ধন গঠন প্রক্রিয়া, এটাই হলো কি পানির অণুর গাঠনিক সংকেত। আবার দেখো কার্বন ডাইঅক্সাইড অণু, সাধারণ কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণু সমূহ এভাবে দ্বিবন্ধনের মাধ্যমে কার্বনের সাথে যুক্ত হয়, এটাকে আমরা বলি কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেত। আবার দেখো মিথেন অণু, মিথেন অণুতে দেখো চারটি হাইড্রোজেন পরমাণু একক বন্ধনের মাধ্যমে কার্বনের চারটা হাতের সাথে যুক্ত হয়ে এই মিথেন অণুর গাঠনিক সংকেতটা তৈরি করেছে। এখানে দেখো হাইড্রোজেন অণুর গাঠনিক সংকেতটা দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতি, কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেতটা অনেকটা সরল আকৃতির, আর মিথেন অণুর গাঠনিক সংকেত অনেকটা চতুস্তলকীয় বা চতুর্ভুজ আকৃতির হয়ে আছে। ঠিক আছে, এইভাবেই আমরা প্রত্যেকটা অণুর রাসায়নিক সংকেতকে এভাবে গাঠনিক সংকেতে দেখাতে পারি। ঠিক আছে, এরপরে দেখো আছে আমাদের দুইয়ের নিয়ম আর অষ্টকের নিয়মসমূহ। অষ্টকের নিয়ম কি? প্রত্যেকটা মৌল যখন তারা যখন তারা আরেকটা মৌলের সাথে যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন তৈরি করে, এই রাসায়নিক বন্ধন গঠনের ক্ষেত্রে তারা যে কাজটা করে, তারা তাদের সর্ববহিস্থ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। আর নিষ্ক্রিয় গ্যাসে আমরা দেখেছি হিলিয়ামের শুধুমাত্র হিলিয়াম ব্যতীত আর বাকি যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে, তাই না? তো মৌলের পরমাণুসমূহ তারা যখন ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগি করে বন্ধন গঠন করতে চায়, সেই সময় তারা যেটা করে নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। আর এই যে তারা যে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, এই লক্ষ্যে তারা যেটা করে তাদের সর্ববহিস্থ কক্ষপথে সবসময় 8টি করে ইলেকট্রন রাখতে চায়। আর এই যে তারা তাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টি করে ইলেকট্রন রাখার যে প্রবণতা মৌলের পরমাণুসমূহের, একেই আমরা সাধারণত অষ্টকের নিয়ম বলে থাকি। ঠিক আছে, খেয়াল করে দেখো, আমি একটা ছবির মাধ্যমে আপনাদের একটু দেখাতে চাচ্ছি। এই যে মিথেনের ছবিটার মাধ্যমে একটু দেখো। আমরা জানি কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে। কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে যেহেতু কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাই কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে। এই যে 4টা ইলেকট্রন, তারা আর অষ্টক পূরণ করতে তার আরও 4টা ইলেকট্রনের প্রয়োজন হয়। যেহেতু তার আরও 4 হাইড্রোজেনের যে একটি করে হাইড্রোজেনের যে একটি করে ইলেকট্রন আছে, এরূপ 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে সে কি করে? বন্ধন গঠন করে। ঠিক আছে, এরকম 4টি করে হাইড্রোজেন পরমাণুর সাথে কি করে? সে বন্ধন গঠন করে। এখানে দেখো কি হচ্ছে, যে 4টি করে হাইড্রোজেন পরমাণুর সাথে যখন সে বন্ধন গঠন করলো, আলটিমেটলি কার্বনের সর্ববহিস্থ কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন হয়ে গেল। আবার যেহেতু হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন প্রয়োজন, আর সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তাই সে কী করলো? কার্বনের যে একটা ইলেকট্রন, কার্বনের বহিস্থ স্তরে যে ইলেকট্রনগুলি আছে, সেই একটা ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে সে তার কক্ষপথে সর্ববহিস্থ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেললো। এটাই হলো আমাদের অষ্টকের নিয়ম। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ, বর্জন ও শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করার যে প্রবণতা, তাকে আমরা বলে থাকি অষ্টকের নিয়ম। ঠিক আছে, এখন আসি আমরা 2-এর নিয়মে। অষ্টকের নিয়মে কিছু সমস্যা থাকার কারণে বিজ্ঞানীরা তারা 2-এর নিয়মটা প্রকাশ করেন। 2-এর নিয়মটা হচ্ছে এরকম যে, যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষপথে সবসময় 2টি বা 8টি করে ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে সবসময় জোড় অবস্থায় ইলেকট্রন থাকছে, তাই তোমার মৌলের পরমাণুসমূহ যখন তারা ইলেকট্রন গ্রহণ, বর্জন বা শেয়ার করবে,
এই ইলেকট্রন গ্রহণ বর্জন বা শেয়ার করার মাধ্যমে তারা তাদের সর্ববহিস্থ কক্ষপথে এক বা একের অধিক জোড় ইলেকট্রন রাখতে চাবে। আর একেই বিজ্ঞানীরা বলেছে দুইয়ের নিয়ম। যেমন দেখো, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। যেহেতু বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, তার সর্ববহিস্থ কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। যেহেতু তার সর্ববহিস্থ কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, তাই দেখো, তাই সে কী করে, আর ক্লোরিনের সাথে সে আরেকটা জোড় গঠন করে ফেলে। ক্লোরিনের সাথে যখন সে জোড় গঠন করলো, তখন দেখো তার কিন্তু সর্ববহিস্থ কক্ষপথে কিন্তু জোড় ইলেকট্রন চলে আসলো। এখানে দেখো বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2 জোড়া ইলেকট্রন আছে, আবার ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কিন্তু দেখো তোমার 4 জোড়া ইলেকট্রন আছে। ফলে এদের দুজনেরই কি হয়ে গেল, ইলেকট্রন গ্রহণ শেয়ার বা বর্জনের মাধ্যমে এদের সর্বশেষ শক্তি স্তরে জোড় ইলেকট্রন সংখ্যা চলে আসলো। আর একেই সাধারণত আমরা দুইয়ের নিয়ম বলে থাকি। ঠিক আছে, আজকে আপনাদের টপিকস এই পর্যন্তই। আমরা আজকে যে টপিকসগুলি পড়িয়েছি সেই টপিকসের উপরে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমি এখন আপনাদের দিয়ে দিচ্ছি। আমি আমার পড়ার মাঝখানে এই প্রত্যেকটা প্রশ্ন নিয়েই আপনাদের সাথে আলোচনা করেছি। এই প্রশ্নগুলি আপনারা সবাই বাসায় সুন্দর করে হোমওয়ার্ক করে ফেলবেন। আর যদি কোনো প্রশ্ন নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন, তাহলে আপনারা আমাকে আবার প্রশ্ন করবেন। ঠিক আছে, আপনারা দয়া করে প্রশ্নগুলি আবার একটু দ্রুত লিখে নেন। প্রথম প্রশ্ন বলছি, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? এটা গেল প্রথম প্রশ্ন। এরপরে 2 নম্বর প্রশ্ন বলছি, যৌগমূলক কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, যৌগমূলক কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, যোজনী কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, যোজনী কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, সুপ্ত যোজনী কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, সুপ্ত যোজনী কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, H2O অণুর আকৃতি কিরূপ? এভাবে লেখো, H2O অণুর আকৃতি কিরূপ? ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন বলেছি H2O অণুর আকৃতি কিরূপ। এরপর আসি 6 নম্বর প্রশ্নে, পরিবর্তনশীল যোজনী কাকে বলে? পরিবর্তনশীল যোজনী কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, গাঠনিক সংকেত কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, গাঠনিক সংকেত কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, 2-এর নিয়ম কি? 8 নম্বর প্রশ্ন, 2-এর নিয়ম কি? 9 নম্বর প্রশ্ন, আয়ন কাকে বলে? আয়ন কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, এভাবে লেখো, ম্যাগনেসিয়া ও অ্যালুমিনার সংকেত লিখো। আমি বানানটা বোর্ডে লিখে দিচ্ছি। ম্যাগনেসিয়া ও অ্যালুমিনার সংকেত লিখো। ম্যাগনেসিয়া ও অ্যালুমিনার সংকেত লিখো। বোর্ডের নাম দুটো আমি বানানগুলি লিখে দিয়েছি, বানানগুলি একটু দেখে লেখো। ম্যাগনেসিয়া ও অ্যালুমিনার সংকেত লিখো। 11 নম্বর প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন অণুর আকৃতি কিরূপ? কার্বন ডাইঅক্সাইড ও মিথেন অণুর আকৃতি কিরূপ? 12 নম্বর প্রশ্ন, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী ভিন্ন ব্যাখ্যা করো। ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী ভিন্ন ব্যাখ্যা করো। ক্লোরিনের
যোজ্যতা ইলেকট্রন ও যোজনী ভিন্ন ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন ব্যাখ্যা করো। ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন ব্যাখ্যা করো। সর্বশেষ প্রশ্ন, আর্গনের যোজনী শূন্য কেন। আর্গনের যোজনী শূন্য কেন। এই প্রশ্নগুলি তোমরা সবাই দয়া করে বাসায় ভালো মতো শিখবে, শিখে খাতার মধ্যে লিখবে। আমি এখন থেকে চেষ্টা করব যতগুলি টপিকস আপনাদের সাথে আলোচনা করা, সেই টপিক্সের উপরে যে জ্ঞানমূলক প্রশ্নগুলি হয় সেগুলি দিয়ে দিতে। এগুলি আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, যেন আপনারা এই হোমওয়ার্কগুলি করে এই টপিকসগুলি আরও ভালো মতো বুঝতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে যেন আপনারা প্রশ্ন করতে পারেন। তাই এগুলি অবশ্যই বাসা করার চেষ্টা করবে। আর সময় নষ্ট না করে তোমরা বেশি বেশি করে রিভিশন দাও। যে সিলেবাসগুলি রিভিশন পড়ানো হয়ে গেছে সেগুলি রিভিশন দাও। আর আমরা যে নতুন টপিকসগুলি পড়াচ্ছি সেই নতুন টপিকসগুলিও শেষ করে ফেলো, ঠিক আছে? আর যেন আমাদের সময় নষ্ট না হয়, ঠিক আছে? আজকের জন্য তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ।